আয়ানের বাচ্চা। আইমান আমার কথা কানেই তুলেন না। আয়ান তো এমন না, কত শান্তশিষ্ট আমার জামাই। আইমান এত তেরা বাঁকা কেমনে হলো? নিজের মর্জিতেই চলে এতটুকু বয়সে। চৈতিকা স্মিত হাসল, মায়াময় কণ্ঠে বলল, তোর ছেলের তেরামি আমার খুব খুব পছন্দ হয়েছে। একদম বিদেশি অ্যাটিটিউডওয়ালা বাচ্চা দেখে আমি ফিদা। একবার মেয়ের মা হ, আইমান হবে তোর মেয়ের জামাই। তখন আমি দেখব তোরা মা মেয়ে কেমন ফিদা হোস। আমার কাছে নালিশ করতে পারবি না একদম, এখনই সাবধান করে দিলাম। সিনথিয়া কথায় হেসে কুটি কুটি চৈত্রিকা। ঠিক কতকাল পরে হাসলো সে এমন করে। কি আশ্চর্য, নিজের হাসিতে সে নিজেই হতবাক, স্থবির। পাশ থেকে শোনা গেল একটা ভরাট কণ্ঠ, কি হলো, হাসি থামালেন কেন? চৈত্রিকা ঝটপট বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করল পাশে। সাফারাতের চোখে মুগ্ধতা, ঠোঁটে মুচকি হাসি। হঠাৎ সহসা ধরাস করে উঠল চৈত্রিকার বুক। হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে তড়িৎ বেগে। এই গম্ভীর মুখ লোকটাও হাসতে পারে? লোকটা কি জানে তার হাসিতে চৈত্রিকার অভ্যন্তরে ঢাকঢোল বাজছে, হাতুড়ি পেটা শব্দ হচ্ছে? সাফারাত গায়ের জ্যাকেটটা খুলে চৈত্রিকার হাতে ধরিয়ে দিল। তৎপরে দৃশ্যমান হয় তার বলিষ্ঠ দুটো বাহু। পরনের কালো টি শার্টে ফর্সা সুঠাম দেহটা দ্বিগুণ উজ্জ্বল হয়ে উঠেছে। একটা চেয়ার টেনে চৈত্রিকার হাতটা ধরে এনে বসিয়ে দিল। সুস্থির কণ্ঠে বলে উঠল, আপনি এত সময় ধরে দাঁড়িয়েছিলেন কেন? এখানে খারাপ লাগলে রুমে চলে যান, আয়োজন শেষে আমি ডেকে আনবো আপনাকে। সত্যি চৈত্রিকার ভালো লাগছে না। এতক্ষণ হাসি ঠাট্টায় সময় কেটে গেলেও এখন মনে হচ্ছে নিচে গিয়ে একটু রেস্ট নিলে সুস্থ অনুভব করবে। জ্যাকেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ল। সাফারাতের কপালে মৃদু মৃদু ঘাম জমে আছে। দ্বিধান্বিত চাহনি নিক্ষেপ করে ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করে, আপনার কি গরম লাগছে? একটু একটু, চলুন আপনাকে নিচে দিয়ে আসি। চৈত্রিকা অবিন্যস্ত এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকালো। সিনথিয়া আইমানের সাথে বসে আছে। বাকি সকলে যে যার কাজে মগ্ন। সবার চক্ষু আড়ালে শাড়ির আঁচল তুলে চৈত্রিকা সাফারাতের কপালের ঘাম মুছে দেয়। হাতটা কাঁপতে থাকে অনবরত। সাফারাত ফিচেল হাসে, কানের কাছে মুখ নিয়ে গাঢ় স্বরে বলে, ধন্যবাদ বউ, ধন্যবাদ আমার চৈত্র মাস। চৈত্রিকা মাথা নুইয়ে নাজুক হাসল, মিনমিন করে বলল, আমি যেতে পারবো। এদিনের কাজ শেষ হলে আমি ডেকে নেবেন। চৈত্রিকা বাসায় ঢুকে দেখে আলো বেগম ফোনে কথা বলছেন। ওকে দেখে হাত বাড়িয়ে কাছে ডাকলো। সোফায় ওনার পাশে গিয়ে বসলো সে। আলো বেগম ফোন রেখে বললেন, তোমার খালুর সাথে কথা বলছিলাম, নিচে চলে এলে কেন? মাথা ব্যথা করছে একটু, তাই নিচে চলে এলাম। আচ্ছা বসো, আমি চা করে আনি তোমার জন্য, ভালো লাগবে। চৈত্রিকা মাথা হেলিয়ে সায় জানালো। সত্যি এক মুহূর্তে এক কাপ চা, এই মুহূর্তে এক কাপ চা ওর ভীষণ প্রয়োজন। আলো কিচেনে গেলেন চা বানাতে। কিছু সময় নীরবে নিশ্চুপে থাকার পর চৈত্রিকার মাথায় একটা বিষয় উদয় হতেই ও দৌড়ে কিচেন রুমে গেল। আলো বেগমই পারবে ওর মস্তিষ্কে সৃষ্ট হওয়া প্রশ্নগুলোর উত্তর দিতে, সব কিছু স্পষ্টভাবে বলতে। আলো বেগম ওকে দেখে বলল, কিছু লাগবে মা? কিছু প্রশ্নের জবাব লাগবে খালামণি। সোজা সাপটা উত্তর দিল চৈত্রিকা। আলো ভ্রু কুচকে সন্দিহান নজরে তাকালেন। কাপে চা ঢালতে ঢালতে বললেন, কেমন প্রশ্ন? চৈত্রিকা গলায় কথাগুলো দলা পাকিয়ে এলো, তবুও প্রশ্ন করল, মায়ের মৃত্যু কিভাবে হয়েছিল খালামণি? আলো বেগমের মুখটা মলিন হয়ে এলো। নিকষ কৃষ্ণতে ছেয়ে গেল সুন্দর মুখশ্রীটা। শান্ত অথচ ব্যথিত কণ্ঠে বলে উঠলেন, সাফারাত বলেনি? চৈত্রিকা মাথা নাড়িয়ে বলল, হুম। আমি জানতাম ছেলেটা বলবে না। তোমার কাছেও নিজের কষ্টগুলো প্রকাশ করলো না। এত চাপা স্বভাবের কেমন করে হলো ছেলেটা? হয়তো ওর কষ্টগুলো তোমাকে স্পর্শ করুক, তাও চায়নি। তোমার কষ্ট সহ্য করতে পারবে না ছেলেটা। চৈত্রিকাকে নিয়ে ড্রয়িং রুমে আসলেন তিনি। সোফাতে বসিয়ে দিয়ে বলতে শুরু করলেন, সাফারাতের নানা মানে আমার চাচা অনেক বিত্তশালী ছিলেন। চাচিমণি সিয়ার জন্মের সময় মারা যায়। তখন চাচা চাচির বিয়ের বয়স ছিল মাত্র 1.5 বছর। চাচি মারা যাওয়ার পর চাচা সিয়ার দিকে চেয়ে আর বিয়ে করলেন না। নিজ হাতে বড় করেছেন সিয়াকে। চাচার অফিসে কর্মরত ফারুক মানে সাফারাতের বাবার সাথেই সিয়ার বিয়ে হয়, প্রেমের বিয়ে। ফারুক নিজের সবটা দিয়ে সব সময় সিয়াকে আগলে রাখে। সিয়ার যখন 18 বছর বয়স হয় তখনই চাচা ওর নামে সব সম্পত্তি লিখে দেয়। সিয়া ও ফারুকের বিয়ের কয়েক বছর পর চাচা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান।
তখন ফারুকই শিয়াকে যত্ন করে আগলে রাখে। মাঝে মাঝে সিলেটে শ্বশুরবাড়িতে যেত শিয়া, সব কিছুই ঠিকঠাক ছিল। কোনো দিনও কোনো দুঃখ, কষ্ট, অশান্তি ওদের সংসারে আসেনি। স্কুল জীবনটা ঢাকাতে পার করে সাফারাত জেদ ধরে সিলেটে দাদুর বাড়ি থেকে কলেজে পড়বে। শিয়ার পুরো পৃথিবী ছিল সাফারাত, আর সাফারাতের কাছে, তার কাছে মা ছিল তার আত্মা। কলেজ জীবনের অর্ধেক সমাপ্তি না হতেই হুট করে শিয়া আমার কাছে মানে জার্মানি পাঠিয়ে দেয় সাফারাতকে। কারণ জিজ্ঞেস করলে এক এক করে সব কিছু খুলে বলে। সাথে পাঠায় একটা মেয়েকে, মেয়েটা হলো সিনথিয়া। ছেলেটা আমার কাছে গিয়ে একদম চুপচাপ থাকতো, মাঝে মাঝে খুব রেগে থাকতো। ওর সাথে আমার আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ায় সবটা খুলে বলে আমাকে। চৈত্র নামের মেয়েটার কথা বলে, প্রত্যেকটা কথায় আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ওর আবেগী বয়সে প্রথম প্রেম ওর চৈত্র মাস। সেই সাথে উপলব্ধি করি মেয়েটার প্রতি জমে রয়েছে ওর এক আকাশ পরিমাণ অভিমান। সাফারাতে জার্মানি আসার 1-2 মাস পর শিয়া জানায় সে প্রেগনেন্ট। শুনে আমি খুশি হব নাকি অবাক আমি বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। কারণ শিয়া সেদিন কাঁদতে কাঁদতে জানায় সুফিয়া বেগম ব্যতীত পরিবারের সকলে নাকি ছিছি করছে ওর ওপরে। যার একটা 18 বছরের ছেলে আছে, এ বয়সে তার প্রেগনেন্ট হওয়ার কি দরকার ছিল? সমাজের কথা ভাবলো না, আরও নানান কটূক্তি। এসব কিছুতেই শিয়ার খারাপ লাগেনি, উল্টে ওকে ভেঙে দিয়েছে ফারুক, যা শুনে আমি মিনিট কয়েক স্তব্ধ ছিলাম। ফারুক বলেছে অ্যাবর্শন করাতে, যদি অ্যাবর্শন না করে তাহলে সে অন্য কাউকে বিয়ে করে ঘরে তুলবে। শিয়ার এই বয়সে সন্তান নেওয়া ওর সহ্য হচ্ছে না। এই বাচ্চা রাখলে শিয়ার দিকে মুখ তুলেও তাকাবে না সে। এইসব শুনে শিয়া কিছু বলার আগেই আমার মনে প্রশ্ন জাগে, ফারুক পরকীয়া করছে না তো? হ্যাঁ, তাই সত্যি। আমার বোনটা কেঁদে কেঁদে বলে সাফারাত যেন জানে ওর মা প্রেগনেন্ট, কিন্তু এটা যেন কখনোই না জানে ওর বাবা পরকীয়া করে, নেশা করে। মানুষটা শুরু থেকেই ভুল ছিল, সময়ের সাথে ভালোর খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। কি হাস্যকর ব্যাপার না? এই বয়সে বাচ্চার বাপ হতে পারবে না, কিন্তু পরনারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্ত দিনের পর দিন সহ্য করে গিয়েছে আমার বোন। শিয়া সব খোঁজ নিয়ে জানতে পারে সুফিয়া বেগমের ভাইয়ের মেয়ের সাথে ফারুকের পরকীয়ার সম্পর্ক প্রায় 4টা বছর ধরে। মেয়েটা ডিভোর্সি। একদিন নেশার ঘোরে ফারুক জানায় কেবল আধিপত্য আর টাকার জন্য শিয়াকে বিয়ে করে। সুফিয়া বেগমের ভাইয়ের মেয়ের বিয়ের পূর্বেও দুজনের গভীর সম্পর্ক ছিল, শুধুমাত্র ওনার ভাই রাজি হয়নি বলে বিয়েটা করতে পারেনি। শিয়া এক এক করে সব সত্য জানতে পারে। ওর সেই খারাপ সময়ের সঙ্গী ছিল সুফিয়া বেগম। মায়ের মতো ওর যত্ন নেয়। মাঝে মাঝে ফারুক ওকে অনেক মারধর করত বাচ্চাটা অ্যাবর্শন করেনি বলে। আমি সাফারাতকে শুধু ওর মায়ের প্রেগনেন্টের বিষয়টা জানাই। শুনে খুব খুশি হয় ছেলেটা। কলেজ থেকে আসার পথে প্রতিদিন অনাগত ভবিষ্যৎ মেহমানের জন্য গিফট কিনে আনতো। তন্মধ্যে 1 মাস পর জানতে পারি শিয়া আর নেই, আগুনে পুড়ে মরে গিয়েছে আমার বোনটা। বাংলাদেশে টিকিট কাটো খালামণি? টিকিট পাই, তাও একটা শুধুমাত্র। তাই সাফারাতকে পাঠিয়ে দিই আমরা। শিয়ার দাফনের পর দিন ছেলেটা বাংলাদেশে পৌঁছায়। মায়ের মুখটা শেষবারের মতো দেখার সৌভাগ্যও তার হয়নি। আমরা সবাই টিকিট পেয়ে যাই 2 দিন পরের। এয়ারপোর্ট থেকে সোজা এহমাদ বাড়িতে গিয়ে দেখি ঝড় বৃষ্টিতে আমার ছেলেটা গেটের বাইরে দাঁড়িয়ে, গেটের ধারে দাঁড়িয়ে এক নাগাড়ে ওকে ভিজতে দেখি আমরা সকলে হতভম্ব হয়ে পড়ি। বৃষ্টি মাথায় নিয়ে আয়ান তোমার খালু টেনেও ওকে এক চুল নড়াতে পারছিল না। অকস্মাৎ এসবের কারণ আমি বুঝতে পারছিলাম না। বাংলাদেশ আসার পর সাফারাত কেন আমার ফোন ধরেনি, সে কেন নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, কিছুই বোধগম্য হচ্ছিল না আমার। কলিজা ছিঁড়ে যাচ্ছিল ছেলেটাকে এমন পরিস্থিতিতে দেখে। দারোয়ানকে বলি আমাদের ভেতরে ঢুকতে দিতে, সাথে সাথেই মুখের ওপর না করে দেয় দারোয়ান। আমি যেন কোনো খারাপ স্বপ্ন দেখছিলাম। সাফারাতকে নিয়ে এই বাসাতেই আব্বাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেই কি হয়েছে, আমার ছেলের এই অবস্থা কেন? তখন আব্বা আম্মা দুজনেই জীবিত ছিলেন। আব্বা এক এক করে সব খুলে বলেন আমাকে। শিয়ার মৃত্যু হয় আগুনে পুড়ে, কিচেনে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে যায় ও।
সেদিন বাসায় কেউ ছিল না। সুফিয়া বেগম হসপিটালে ভর্তি ছিলেন, কারণ আগের দিন রাতে হার্ট অ্যাটাক হয়েছিল ওনার। ফারুক নাকি অফিসে ছিল। ওকে দারোয়ান ফোন করে জানায় সিয়া আগুনে পুড়ে গেছে, ওরা হসপিটালে নিয়ে এসেছে ওকে। ফারুক তখন ওদের মুখের ওপর বলে দেয় মরলে যেন ফোন করে জানায়, তার আগে একটা ফোনও যেন না করে। সিয়ার দাফনের কাজটা পর্যন্ত সে করেনি, সাফারাতের চাচা হামিদ করে। কিন্তু ওরাও নিজেদের নিকৃষ্ট রূপ দেখিয়েছে। বাংলাদেশে এসেই যখন সাফারাত এই বাড়ির গেট পেরোয়, দারোয়ানের মাধ্যমে সাফারাতকে ধাক্কা দিয়ে বের করে দেয় তারা। সাফারাত যে ওদের কিছু হয় সম্পর্কে তা নিমেষেই অস্বীকার করে, বলে এই বাড়িতে সাফারাতের কোনো জায়গা নেই, বাড়িটা এখন তাদের। সুফিয়া বেগমের আহাজারিতেও ওরা সাফারাতকে ঢুকতে দেয়নি। ছেলেটা তখন পাথর হয়ে যায়, নিজের বাবার সাথে দেখা করতে চায়। ফারুক তার মুখের ওপর বলে দেয়, মায়ের সাথে সাথে তুমি মরে গেলেই পারতে সাফারাত, তাহলে কোনো পিছুটান থাকতো না আমার। একটা সন্তান যখন বাবার মুখে এমন বাক্য শোনে, সে কি তখনই অর্ধ মরে যায় না? আত্মার মৃত্যু হয় না? আমার ছেলেটাও শেষ হয়ে গিয়েছিল। আপন মানুষদের প্রতারণায় ওর অনুভূতিরা মৃত্যুবরণ করেছিল। সিয়ার মৃত্যুর 7 দিন পরেই ফারুক সেই ডিভোর্সি মেয়েকে বিয়ে করে কানাডা পাড়ি জমায়। বছরের পর বছর অফিস থেকে মোটা অঙ্কের টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। তা দিয়ে বউ নিয়ে কানাডায় নিজের সংসার সাজায়, বিলাসিতা করে। আর সাফারাত প্রতিনিয়ত ধুকে ধুকে মরছিল। মায়ের উপর হওয়া এক একটা অত্যাচারের কথা জানতে পেরে, বাবার নিকৃষ্ট রূপটা জানতে পেরে, চাচা চাচির প্রতারণা সহ্য করে। আমি ওকে এভাবে দেখতে পারছিলাম না। আমাদের লয়ার দ্বারা খোঁজ নিয়ে জানতে পারি বাড়ি সহ সব সম্পত্তি সিয়া সাফারাতের নামে লিখে দিয়েছে ওর মৃত্যুর কয়েকদিন পূর্বেই। আমি সাফারাতকে নিয়ে ওদের বাড়িতে যাই। সব জেনে ওর চাচা চাচি চুপসে যায় নিমেষেই। মায়ের রুমে গিয়ে সিয়ার ডায়েরিটা খুঁজে বের করে সাফারাত। সিয়া ডায়েরি লিখতে পছন্দ করত। তাতে লিখে যায় ওর জীবনের প্রত্যেকটা মুহূর্ত। ফারুকের করা অত্যাচার, পরকীয়া সব কিছুই উল্লেখ থাকে। অত্যাধিক দরদি সিয়া নিজের ডায়েরিতে এটাও লিখে যায় এই পরিবারের প্রত্যেকটা মানুষকে যেন সাফারাত আগলে রাখে। মায়ের কথার খেলাফ করতে পারলো না ও। ইচ্ছে না থাকা সত্ত্বেও চাচা চাচিকে বাড়িতে থাকার অনুমতি দিল। দাদির সাথে একটা দিন কাটিয়ে পরের দিনই আমাদের নিয়ে পাড়ি দিল সেই জার্মানিতে। সেদিন থেকেই সাফারাত চুপ হয়ে যায়, গম্ভীর খোলসে আবৃত করে নেয় নিজেকে। আমার কাছ থেকে সাজেশন চাইতো, জীবনে কি করলে এতটাই শক্ত হওয়া যাবে যাতে কেউ ভাঙার সুযোগ না পায়। আমি ওকে বলতাম মোটিভেশনাল বই পড়তে, বিভিন্ন বক্তার কাছে নিয়ে যেতাম। কম বয়সেই শেখালাম বিজনেস হ্যান্ডেল করতে, কারণ তখন ওদের বিজনেস নিভু নিভু ছিল। মাত্র 1 বছরের ব্যবধানে আমরা সবাই এমন এক সাফারাতকে আবিষ্কার করি যাকে অতিশয় কষ্টও ছুঁতে পারে না। আজকের এই গম্ভীর গাম্ভীর্য বড়া সাফারাত হওয়ার পিছনে রয়েছে ওর অপ্রকাশিত কষ্ট, কান্না। ছেলেটা মায়ের মৃত্যুতেও কাঁদেনি। চৈত্রিকার চোখ বেয়ে জল গড়িয়ে যাচ্ছে, শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে ওর। এত অবিচার, এত কষ্ট! বাবা নাকি মানুষ ছিল ফারুক। যে লোক স্ত্রীর একটু বয়স করে বাচ্চা নেওয়ার স্ত্রীকে অমানবিক নিষ্ঠুরভাবে অবহেলা অত্যাচার করেছে, তারই আজ বুড়ো বয়সে সন্তান রয়েছে। আচ্ছা, দোষটা কি সাফারাতের মায়ের ছিল? সন্তানটা তো লোকটারই অংশ ছিল। চৈত্রিকা কিনা সেই জানোয়ারের সাথে মিলিয়ে দিতে চেয়েছিল কে সাফারাতকে? হ্যাঁ, জানোয়ার। এসব মানুষকে কখনো বাবা বলা যায় না। চৈত্রিকার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে অপরাধ বোধে, নিজের করার চেষ্টায়। আলো বেগমের 2 হাত জড়িয়ে ধরল ও। ডুকরে কেঁদে ওঠে ভাঙা গলায় বলল, আমি ওই খারাপ মানুষটার সাথে দেখা করতে গিয়েছিলাম খালামণি। সাফারাতের সাথে মিলিয়ে দিতে চেয়েছিলাম ওনাকে। আলো বেগম থমকে গেলেন, গলা উঁচিয়ে বললেন, মানে? চৈত্রিকা সব খুলে বলল। আলো বেগম ওর হাত ধরে বললেন, এই মেয়ে, সাফারাত যদি জানে ওই লোকের সাথে দেখা করার জন্য তুমি শপিং মলে গিয়েছিলে, ওর সাথে মিলিয়ে দিতে চেয়েছো, তাহলে ছেলেটা শেষ হয়ে যাবে। তুমি ওর অন্যতম দুর্বলতা। ও নিজেকে যতই শক্ত জাহির করুক, আমি তো জানি ওর সবটা জুড়ে তুমি।
বর্তমান সময়ে ওর একমাত্র ভরসা, বিশ্বাসের স্থান তুমি। আমি এই কারণেই সবটা জানতে চেয়েছি খালামণি। তবুও আমি ভুল করে ফেলেছি ওনাকে লুকিয়ে। অজান্তেই ওনার বিশ্বাসে আঘাত করেছি। উনি জানলে হয়তো আমায় কখনো ক্ষমা করবেন না। ঠিক আছে, ও জানে না তো তুমি। বলতে গিয়ে আলো বেগম থেমে গেলেন। চৈত্রিকা অশ্রুসিক্ত নয়নে ওনার দিকে চেয়ে দেখল ওনার দৃষ্টি ভয়ার্ত এবং দরজার দিকে নিবদ্ধ। দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকালো চৈত্রিকা। মুহূর্তেই থমকে গেল হৃদস্পন্দন। তার পুরো দুনিয়া। সাফারাত দাঁড়িয়ে আছে হাত মুঠো করে, রক্তবর্ণ দুচক্ষু, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। তার মুখভঙ্গি স্পষ্ট জানান দিচ্ছে সব শুনে ফেলেছে সে। চৈত্রিকা উঠে দাঁড়ালো। দৌড়ে তার কাছে পৌঁছানোর আগেই দূরে সরে গিয়ে লিফটে উঠে গেল সাফারাত। স্পর্শ করতে পারল না চৈত্রিকা তাকে। সিঁড়ি দিয়ে নামতে উদ্যত হলেই আলো হাত টেনে ধরল, বলল, ভিতর থেকে ফোনটা নিয়ে আসো। আমি ফোন দিই ওকে, তুমি চিন্তা করো না, আমি বুঝিয়ে বলবো। ভুল বোঝেনি তোমাকে। চৈত্রিকা ছুটে গিয়ে ফোন আনলো। আলো বেগম চিন্তিত হয়ে অনবরত কল দিতে লাগলো সাফারাতের নাম্বারে। 5 বারের বেলায় কলটা রিসিভ হলো। লাউডস্পিকারে থাকায় কর্ণে ভেসে এলো সাফারাতের ধীর কণ্ঠস্বর। চৈত্রিকা ফুপিয়ে উঠল। কান্না তরুণ, কথা বলতে পারল না মেয়েটা। কান্নাগুলো গিলে নেওয়ার চেষ্টা করছে, তাও পারছে না। আলো বেগম ওকে বুকে জড়িয়ে বলে উঠল, কোথায় যাচ্ছিস? গাড়ির আওয়াজ কেন? কোথায় তুই সাফারাত? মেয়েটা কাঁদছে, জলদি ফিরে আয়, ওকে এক্সপ্লেন করার সুযোগ দে। চৈত্র কোনো ভুল করেনি খালামণি। উনি শুধু আমার বিশ্বাসে আঘাত করেছেন আমার কাছ থেকে সবটা লুকিয়ে। ভুলটা আমার। যার হাতে নিচের আত্মা সঁপে দিলাম সেই মেয়েটা আমার আত্মার বিনাশ করলো। ওনাকে কাঁদতে বারণ করো খালামণি। আমি ফিরে আসবো কিনা জানি না, তবে আমার সুখকে তোমরা আমার মতো করেই আগলে রেখো। কাঁদতে বারণ করো, হয়তো ফিরে আসবো, কষ্টটা লাগো বলেই। এতটুকু বলে স্তব্ধ হয়ে গেল সাফারাত। আলো বেগম ডেকে উঠতেই মলিন স্বরে বলল, আমার সন্তান কষ্টভাবে কাঁদলে। চৈত্র প্রেগনেন্ট খালামণি। খুশির সংবাদ পেয়ে খুশি হবে নাকি সাফারাতের কথা শুনে কাঁদবে চৈত্রিকা? ওর যে পুরো দুনিয়া অন্ধকার হয়ে পড়েছে। হাতড়েও ছুতে পারছে না ও সাফারাতকে। ঢোক গিলে উত্তেজিত অস্থির কণ্ঠে ডেকে উঠল সে। সাফারাত। সাফারাত শুনল, তবে কিছুই বলল না। চৈত্রিকা জোর গলায় আবারও ডেকে উঠল, এই সাফারাত, ফিরে আসুন প্লিজ। কোথায় যাচ্ছেন আপনি? বিশ্বাস করুন, আমি ভালো থাকবো না। শেষ হয়ে যাব আপনার চৈত্র মাস আপনাকে ছাড়া। বাকি কথাগুলো থেকে গেল কণ্ঠনালীতে। সাফারাত ফোন কেটে দিয়েছে ততক্ষণে। কান থেকে ব্লুটুথটা এক টানে খুলে সাফারাত গাড়ির স্পিড বাড়িয়ে দিল। দুর্বোধ্য হেসে সমাপ্ত করল চৈত্রিকার অসমাপ্ত কথাটা, বাক্যটা, আমিও আপনাকে ছাড়া থাকতে পারবো না চৈত্র। কিন্তু এই কি করলেন আপনি? কেন তাছা করলেন আমার পুরনো ক্ষত? সাফারাত গালে তরল কিছু অনুভব করল। চোখ দিয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে গেল কি? চোখ বুজে ফেলল সে। ভেসে উঠল মায়ের সেই সুন্দর চাঁদ মুখখানা। উল্লাসে ভরপুর অ্যাপার্টমেন্ট নিমেষেই নিস্তব্ধতার চাদরে মুড়িয়ে গেল চৈত্রিকার রক্ত জমানো চিৎকারে। চুপটি করে ফ্লোরে বসে রইল মেয়েটা এবড়ো থেবড়ো হয়ে। চোখ মুখের অবস্থা বিধ্বস্ত। সাফারাত ফোন ধরছে না বললে ভুল হবে, তার মোবাইলে কলই ঢুকছে না। অপর পাশ থেকে বারংবার কর্ণপাত হচ্ছে, মোবাইলটি বন্ধ। সিনথিয়া পাশে বসে ঝাপটে ধরল চৈত্রিকাকে। মাথায় হাত বুলিয়ে অস্থির চিত্তে বলে উঠল, এই চৈত্র, কথা বল, কান্না থামা। আমি শুনেছি তুই অনেক স্ট্রং, তাহলে এভাবে ভেঙে পড়ছিস কেন? সারাফতের রাগটা একটু বেশি। তোর সামনে থাকলে তোর উপর প্রভাব পড়তো, তাই তো রাগ তোমাতে কিছুটা দূরে গিয়েছে, চলে আসবে। আয়ান গিয়েছে ওকে খুঁজতে। সব আমার জন্য হয়েছে। আমি ওনাকে আঘাত করেছি। কিছু লুকানো উচিত হয়নি আমার। এতটা বোকা কি করে হতে পারলাম আমি? ভাঙা গলায় কথাগুলো বলে চৈত্রিকার চোখের জল মুছে নিল। কারো সাহায্য ছাড়াই বসা থেকে দাঁড়িয়ে পড়ল সে। আলো বেগম এগিয়ে আসতে নিলেই মিহি স্বরে বলল, আমি পানি খাবো খালামণি, তুমি বসো। সিনথিয়ার স্বর উদ্বিগ্ন শোনালো। তড়িঘড়ি করে বলল, তুই বস চৈত্র, আমি এনে দিচ্ছি। প্রয়োজন নেই, আমি এতটাও দুর্বল হয়ে পড়িনি। কাপা কাপা পায়ে হেঁটে এসে ডাইনিং টেবিলের উপর থেকে পানির গ্লাস তুলে নিল চৈত্রিকা। চেয়ারে বসে গ্লাসের অর্ধেক জল পান করে নিঃশ্বাস ছাড়ল। দীর্ঘ একটা নিঃশ্বাস, সেই সাথে টুক করে একটা ফোঁটা নোনতা জল গড়িয়ে পড়ল গ্লাসে। মিলেমিশে মিশ্রিত হয়ে গেল বর্ণহীন পানির সাথে।
বিদ্রুপের স্বরে আওড়ালো, নিজের সুখ নিজের পায়ে ঢেলে দিলি চৈত্র। নিজের মতো করে গর্ভে ধারণ করা অস্তিত্বটাকেও নিঃস্ব করার চেষ্টা করছিস। ওর কপালেও কি সুখ জুটবে না? বাবার আদর জুটবে না? যেমন করে তোর কপালে সাফারাতের কপালে জুটলো না? চৈত্রিকা নিজেই মোবাইল খুঁজে আনলো। সবাই অবাক হয়ে দেখছে ওকে। কিছুক্ষণ আগেই নেতিয়ে পড়া মেয়েটা হুট করেই সজীব হয়ে উঠেছে। একের পর এক অনবরত কল দিতে লাগলো সাফারাতকে। বিশেষ লাভ হলো না। আলো বেগম গভীর চোখে ওকে পর্যবেক্ষণ করে চলেছে। মেয়েটা স্ট্রং, নিঃসন্দেহে জীবনে অনেক স্ট্রাগল করেছে সে। নয়তো সদ্য মূর্ছা যাওয়া নরম মনের মেয়েটা এত সহজে শক্ত হতে পারত না। নিজের পূর্বের অভ্যাসবশত পরিস্থিতি বুঝেই হয়তো এমন অদল বদল পরিবর্তন হয় ওর মনের। চৈত্রিকা একাধারে ফোন করে যখন কাঙ্ক্ষিত মানুষটাকে পেল না, মোবাইলটা এক সাইডে রেখে দিল। সিনথিয়া চিন্তিত ভঙ্গিতে বলল, আয়ানকে ফোন দিই, পেলো কিনা জিজ্ঞেস করি। নিজের মোবাইলটা হাতে নিয়ে ফোন দেবে তার আগেই মোবাইলটা ভাইব্রেট করে উঠল। তৎক্ষণাৎ দ্রুত বেগে মোবাইলটা রিসিভ করলো সিনথিয়া। অপর পাশ থেকে শ্রবণগ্রন্থিতে পৌঁছালো আয়ানের করুণ স্বর। সাফারাত নেই সিনথিয়া, কোথাও নেই, বাড়িতেও যায়নি, চেনা পরিচিত সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। 4 ঘন্টা ধরে খুঁজে যাচ্ছি, মোবাইল বন্ধ থাকায় লোকেশন ট্র্যাক করতে পারছি না। কোথায় যাবে ও? তুমি ভালো করে খুঁজো। আয়ান ফোন রেখে দিল। পাশে থাকায় সবটা শুনল চৈত্রিকা। বুকটা দুমড়ে মুচড়িয়ে যাচ্ছে ওর, কিন্তু উপরে শক্ত রইল। অভ্যন্তরে কষ্টের ছাপ মুখে প্রকাশ করল না, লুকিয়ে নিল, চেপে নিল হৃদয়স্থলে। পুরো একটা রাত পার হয়ে গেল, অথচ সাফারাতের কোনো হদিশ খোঁজ খবর পাওয়া গেল না। চৈত্রিকার জোড়াজড়িতেও ওকে নিয়ে এহেমাদ বাড়িতে গেল সিনথিয়া। আলো বেগম এখানে এসেই বাঁধল আরেক বিপত্তি। কেউ ভালো করে কথা বলছে না চৈত্রিকার সাথে। উল্টো মেয়েটার বিধ্বস্ত মুখখানি দেখেও এক তাল কথা শুনিয়ে দিল প্রিয়ন্তীর মা। অনবরত দোষারোপ করতে লাগলো চৈত্রিকাকে। ফাহমিদা, দিহান, মিম এলেও কারো সাথে কথা বলল না চৈত্রিকা। সারাটা সময় নিশ্চুপ রইল। টলমলে পায়ে প্রবেশ করে সুফিয়া বেগমের রুমে। গলায় তেজ ঢেলে সোজা সাপটা প্রশ্ন করল, আপনি আমাকে মিথ্যে কেন বললেন দাদি? আজ আপনার কারণেই আমার স্বামী আমার কাছে নেই, আমার অনাগত সন্তানের বাবা কাছে নেই। শুধুমাত্র আপনার জন্য আমি ওনার বিশ্বাস আত্মায় আঘাত করেছি, ক্ষত বিক্ষত করেছি নিজের অজান্তেই। সুফিয়া বেগম চোখের চশমা খুলে অশ্রুসিক্ত আকিদয় মুছে দিলেন। নরম স্বরে বলে উঠলেন, আমি জানি ফারুক যা করেছে তা ভুল নয়, বরং অপরাধ, কিন্তু ও এখন নিজের ছেলেকে চায়। আমারও শেষ বয়সে এইটুকুই ইচ্ছে ছিল, আত্মীয়তার মধ্যে সকল দূরত্ব ঘুচে যাক, তিলে তিলে কষ্ট পেতে থাকা সাফারাত ও বাবার স্নেহ যেন পায়। রাগে থরথর করে কাঁপল চৈত্রিকার বদন, সমস্ত কায়া। মলিন মুখে মৃদু হাসল সে। তাচ্ছিল্যের স্বরে প্রত্যুত্তর করল, আপনি সঠিক দাদি, তবে এতে মায়ের সাথেও সাফারাতের বেইমানি হয়ে যেত। আল্লাহ হয়তো আমাকে এমন বেইমানি করা হতে সময় থাকতে বাঁচিয়ে দিলেন। কথাগুলো বলে দ্রুত গতিতে নিজেদের রুমে চলে এলো চৈত্রিকা। নিজেদের রুম? হ্যাঁ, ওর আর সাফারাতের রুম। রুমের 4 দেয়ালে প্রত্যেকটা কোনায় কোনায় যেন ওদের ভালোবাসার ছড়াছড়ি, ভিন্ন ভিন্ন মুহূর্তের সাক্ষী। ডুকরে কেঁদে উঠল চৈত্রিকা মেঝেতে বসে। বিড়বিড় করে বলল, শুধু একবার আপনাকে পাই সাফারাত, আমি সব কিছু ঠিক করে দিব। কোথায় আপনি? কোথায় চলে গেলেন আমাদের ফেলে? আপনার চৈত্র মাস কষ্ট পাচ্ছে। অভিমান কি ভালোবাসার যে তীব্র? আপনার ভালোবাসার তীব্র গভীর। মিম পরনের শাড়িটা সামলে দৌড়ে এলো। দু চোখের টুকটুকে লাল হয়ে আছে তার। চৈত্রিকা দেখার আগে উল্টো ঘুরে অতি সন্তর্পণে মুছে ফেললো অবশিষ্ট জলটুকুও। তবুও লাল রঙ কি ফিকে হয়? চৈত্রিকার পায়ের কাছে বসে গলায় দলা পাকিয়ে যাওয়া কান্নাগুলোকে গিলে কথা বলার চেষ্টা করলো। কণ্ঠস্বর প্রভাবশূন্য, দান বিশেষ নিষ্প্রাণ। আপু, তৈরি হয়ে নাও, আমরা এক জায়গায় যাব। দিহান ভাইয়ের খোঁজ পেয়েছে। দানবী শেষ, নিষ্প্রাণ। মেঝে থেকে চক্ষুদয় তুলে চমকিত চকচকে দৃষ্টি নিবদ্ধ করল চৈত্রিকা মিমের দিকে। ক্রমাগত ব্যগ্র,
অস্থির কম্পনরত কণ্ঠে জিজ্ঞেস করতে থাকে। কোথায় উনি? মিম তৎক্ষণিক জবাব দিল না। কিছু সেকেন্ড অতিবাহিত হতেই ছোট্ট করে বলল, গেলেই দেখবে। চৈত্রিকার দৃষ্টির পরিবর্তন হলো, মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। জহুরি চোখে কিয়ৎ পরিমাণ সময় চেয়ে থেকে বলে ওঠে, তোর চোখ লাল কেন মিমু? কেঁদেছিস কেন? মিম বোনকে জড়িয়ে ধরে ফুপিয়ে বলে উঠল, তোমাকে এভাবে দেখতে শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে আপু, প্লিজ তুমি নিজেকে সামলাও। গাড়ি এসে হসপিটালের সামনে থামতেই চৈত্রিকা মিমের দিকে বিপন্ন চোখে তাকালো। দিহানকে উদ্দেশ্য করে কড়া সুরে বলল, এখানে নিয়ে এলেন কেন? সাফারা তো বাকি সবার কাছে নিয়ে চলুন। আপনার কি হসপিটালে কোনো কাজ আছে? থাকলে আমাকে অ্যাড্রেসটা দিন, আমি ট্যাক্সি করে চলে যাব। অসহায় দৃষ্টিতে এক পলক চেয়ে দিহান গাড়ি থেকে নেমে পড়ল। ধরা গলায় বলল, নেমে এসো, এখানেই সারাফাত। চৈত্রিকার বক্ষস্থল কেঁপে উঠল। কথা বলতে পারল না সে। কণ্ঠনালী যেন চেপে ধরেছে কেউ। হন্তদন্ত হয়ে ছুটে এলো ভিতরে। পিছু পিছু ছুটে এলো দিহান। হাঁপাতে হাঁপাতে রিসেপশনের মেয়েটাকে কিছু জিজ্ঞেস করতে পারছে না চৈত্রিকা। চোখ থেকে অঝরে জল ঝরছে। দিহান বিচলিত কণ্ঠে প্রশ্ন করে, সারাফাত এহমা। আইসিইউতে রেখেছেন ওনাকে। থ্যাঙ্কস। জীবনটা সুন্দর হতে গিয়েও সুন্দর হলো না। ছোট বয়স থেকে ধুকে ধুকে বাড়ন্ত 26 বছর বয়সী চৈত্রিকার। কিছু মাস পূর্বেই এই হসপিটালের করিডরে দেখেছিল বাবার রক্তমাখা দেহ। তৎপরেই দেখেছিল বাবা নামক মানুষটার মৃতদেহ। আজ পুনরায় এই হসপিটালে ওর পদধূলি পড়েছে। চোখের সামনে ভাসছে প্রাণপুরুষের নিস্তেজ সুদর্শন তাগড়া দেহখানা। কপালে ব্যান্ডেজ, রক্তাক্ত হয়ে আছে এক পাশ, হাতে ব্যান্ডেজ। আইসিইউ রুমের বেডে শুয়ে মানুষটা বড় বড় শ্বাস ফেলছে। হয়তো লড়াই করে যাচ্ছে বেঁচে থাকার। ছোট্ট গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে চৈত্রিকা দুর্বোধ্য হাসল। পেটে এক হাত রেখে বলল, তোর মার কপালে সুখ ক্ষণিকের মেহমান ছিল রে বাবা। চিল্লিয়ে কাঁদার জায়গা নেই। প্রিয় মানুষটাকে কাছ থেকে স্পর্শ করার অনুমতি নেই। আলো বেগম করিডরের পাতানো বেঞ্চে বসে নীরবে চোখের জল ফেলছেন। সাফারাত রাতে অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু কেউ জানতে পারল না। আশেপাশের কিছু মানুষ হসপিটালে অ্যাডমিট করিয়ে দেয়। ডাক্তার রাতে চিকিৎসায় ব্যস্ত থাকায় পরিবারের কাউকে খবর দিতে পারেনি। চেনা পরিচিত হওয়ায় সকালেই ফোন দিয়ে দিহানকে জানায় সাফারাতের অবস্থা ভালো না। জ্ঞান কবে ফিরবে তাও সঠিক করে বলা যাচ্ছে না। মাথার আঘাতটা খুবই কঠিন, গভীর। চুপ করে এক কর্নারে নিজের জায়গা করে নিল চৈত্রিকা। সুখ হয়তো চৈত্রিকার আঁচলাতে ধরা দিতে রাজি নয়, তাই তো পালিয়ে যায় বারংবার। সুফিয়া বেগমের শরীর খারাপ হওয়ায় ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সাথে প্রিয়ন্তীও চলে গিয়েছে। আয়ান, সিনথিয়া ও আয়মানকে নিয়ে চলে গেল। পরে আবার আসবে। হসপিটালে বেশি মানুষ অ্যালাও না বিধায়। আলো, ফাহমিদা একপাশে বসে রইলেন। মেয়ের দিকে তাকাতে পারছেন না ফাহমিদা। এত জলদি মেয়ের সুখের সংসারে ইতি ঘটবে কে জানত। সকাল পেরিয়ে মধ্যাহ্ন শুরু হয়। চৈত্রিকা তখনও ভাবলেশীন হয়ে বসে আছে এক কর্নারে। নিজের কাছে কাউকে ভিড়তে দিচ্ছে না, কারো সান্ত্বনা বাণী চায় না তার। সাফারাতের চাচি তেলে বেগুনে জ্বলে উঠলেন। এগিয়ে এসে এক টানে বসা থেকে টেনে দাঁড় করালো চৈত্রিকাকে। অকস্মাৎ এহেন কাণ্ডে সকলে ঘাবড়ে যায়। চৈত্রিকা হতবাক, বাকরুদ্ধ। ফাহমিদা আলো বেগম কাছে এলে উনি ধাক্কা দিয়ে চৈত্রিকাকে ফেলে দিলেন ফাহমিদার শরীরের উপর। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে দুই হাতে মেয়েকে বুকে আগলে নিলেন ফাহমিদা। কিছু জিজ্ঞাসা করা পূর্বেই চাচি দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, আপনার এই মেয়েকে এখান থেকে নিয়ে যান। অপয়া অলক্ষণে মেয়ে একটা। এই মেয়ে যে সংসারে যাবে সেই সংসার টিকবে না। নিজের ভাইয়ের খুনি সে। আজ সাফারাতও মরতে যাচ্ছিল ওর কারণেই। দিহান এগিয়ে আসতে নিলে মিম হাত চেপে ধরল। রেগে মেগে প্রস্থান করল দিহান। মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো চৈত্রিকা। প্রতিবাদী কণ্ঠে বলল, আমি সাফারাতকে ছেড়ে কোথাও যাব না। আমি যদি অলক্ষণে অপয়া হব তবে আপনারা কি? কালপ্রিট, মুখোশধারী শয়তান, নিকৃষ্ট মানুষ, যারা কিনা আমার স্বামীর দুর্বল সময়ের অপেক্ষা গুণে। আহমেদ, বাড়ি আমার স্বামীর, আমার সংসার। আপনার কোনো অধিকার নেই সাফারাত
থেকে আমাকে দূরে সরানোর। সময় থাকতে সতর্ক হন। অনেক রেহাই পেয়েছেন আপনারা। আমি শিয়ানা মা, আমি চৈত্রিকা। সাফারাতের রুক্ষ শুষ্ক তেজস্বী চৈত্র মাস। চৈত্রিকার এক একটা বাক্য শব্দে যেন আক্রোশ ফেটে পড়ছে। কঠিন মুখভঙ্গি। চাচি ভরকে গেলেন, মুখে যেন কুলুপ এঁটে গেল ওনার নিমেষে। চাচি অপমানে থমথমে মুখ নিয়ে নিশ্চুপে করিডর ছেড়ে বেরিয়ে গেলেন। সেদিকে চেয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়লেন ফাহমিদা। মেয়ের উদ্দেশ্যে কড়া গলায় বলে উঠলেন, তুমি এটা ঠিক করনি চৈত্র। শত খারাপ কিংবা ভালো হোক, উনি সম্পর্কে তোমার চাচি শাশুড়ি। চৈত্রিকা সম্পূর্ণভাবে মেয়ের কথায় অবজ্ঞা করল। বিষাদ মাখা চেহারায় ঠোঁটে খেলে গেল মৃদু হাসির রেখা। অধৈর্যরা নড়ে উঠল ক্ষীণ। ওনারা প্রতারক, নিষ্ঠুর, অমানুষ। যেই থালাতে সারা জীবন খেলো সেই থালাতেই ছেদ করলো। একটা মুখোশধারী শয়তান, আমার স্বামীর অসুখের কারণ। ফাহমিদা বলার মতো আর কিছুই খুঁজে পেলেন না। সিনথিয়ার মুখটা সবটা শুনেছেন তিনি। আলো এগিয়ে এসে চৈত্রিকার মাথায় হাত রাখলেন, দৃঢ় কণ্ঠে বললেন, শক্ত হও, কঠোর হও। একজন সাহসী নারী রূপে রাঙিয়ে নাও নিজেকে। শুধু মনে রেখো, কখনো ভেঙে পড়া যাবে না, কঠিন হতে কঠিন কষ্টেও না। চৈত্রিকা শক্ত করে ওনাকে জড়িয়ে ধরল, তরবর করে বলে উঠল, দোয়া করবেন খালামণি, আড়ালের অনেক সত্য প্রকাশ্যে যেন আনতে পারি। আমার জীবন যেন রঙিন হয়, রংধনুর 7 রঙের ন্যায়। কিছুই চাই না আমার, শুধু একটাই চাওয়া, মৃত্যুর আগ পর্যন্ত থেকে যেতে। তা হলো আমার সাফারত নামক সুখ। অবশ্যই ডিয়ার, আমার ছেলেটা সুস্থ হলেই আমার শান্তি। আলো বেগমকে ছেড়ে দিয়ে চৈত্রিকা আবারও আইসিইউ রুমের সম্মুখে গেল। ছোট্ট গ্লাস দিয়ে গভীর গাঢ় প্রখর দৃষ্টিতে তাকিয়ে রইল সাফারাতের বিবর্ণ বিধ্বস্ত চেহারায়। চৈত্রিকার আখিদয় অশ্রুসিক্ত হয়ে এলো। অভ্যন্তরের আর্তনাদ, আর্তচিৎকার বাহিরের কারও কর্ণপাত হলো না। কেবল জ্বলে উঠল চৈত্রিকার হৃদযন্ত্র। গুটি গুটি পায়ে ডাক্তারের চেম্বারে আসতেই ডক্টর আদি ওকে বসার জন্য রিকোয়েস্ট করল। চেয়ার টেনে বসল চৈত্রিকা। কাপা কণ্ঠে তেজের অস্তিত্ব ঢেলে প্রশ্ন করে, ওনার জ্ঞান ফিরছে না কেন ডক্টর? কখন ফিরবে? ডক্টর আদি সূক্ষ্ম নজরে চাইলেন। সাফারাতের রিপোর্টটা চৈত্রিকার সামনে রেখে বলে উঠলেন, কবে কখন ফিরবে আপাতত তা বলতে পারছি না মিসেস। সাফারাতের মাথার ইনজুরিটা খুবই গভীর, সময়ের প্রয়োজন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আরেকজন সিনিয়র ডক্টর আসবেন ওর ট্রিটমেন্টের জন্য। উনি খুব ভালো একজন নিউরোসার্জন। তবে আমরা আশঙ্কা করছি সাফারাত হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। মানসিক ভারসাম্য হারাতে পারে, নয়তো কোমায় চলে যেতে পারে। যদি আজকেই জ্ঞান ফিরে আসে তাহলে পজিটিভ হতে পারে সব কিছু, মিথ্যে হয়ে যেতে পারে আমাদের ভাবনা। মুহূর্তেই বৃষ্টির আগমন ঘটল। বিরতিহীন বৃষ্টি, প্রবল বর্ষণের ধারা। কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবও হার মেনে যাবে এই মুহূর্তে শুরু হওয়া বৃষ্টির বেগের কাছে। অদ্ভুত ব্যাপার হলো, এই বৃষ্টি কাউকে ভেজাতে সক্ষম হলো না। পানি বিন্দু হয়ে কারো দেহ, লোম, ওষ্ঠ, চোখের পাপড়ি কিছুই স্পর্শ করতে পারল না। পারল শুধু চৈত্রিকার ভেতরটা ভরিয়ে দিতে অশ্রুরূপে। মৌন মুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো চৈত্রিকা। শক্ত হতে আজ সকল সীমা বুঝি অতিক্রম করে ফেলল মেয়েটা। তার চক্ষু কোল ভিজল না, অক্ষিপটে ফোটায় ফোটায় জলের দেখা মিলল না। অথচ বক্ষস্থলে সে কি ঝড় বইছে, জ্বলছে অতীব। টালমাটাল দেহখানি নিয়ে ডক্টর আদির কেবিন ছেড়ে করিডরে মার পাশে এসে বসল। যে কেউ দেখলে ঠাহর করতে পারবে না এই মেয়ের দুমড়ে মুচড়ে যাওয়া। শুধু অবলোকন হবে একখানা সুন্দর মায়াবী গড়নের মলিন ফ্যাকাশে রক্তশূন্য চেহারা। চৈত্রিকা 2 চক্ষু মুদে ভাবে পরিবারকে, প্রত্যেকটা সদস্য নিয়ে, সাফারাতকে নিয়ে। মনে মনে অঙ্ক কষে সে। ইন্টার অবধি পড়লেও জাগতিক বাস্তবতার ব্যাপারে তার জ্ঞান কম নয়। সব কিছু মিলিয়ে সে এক কঠিন সিদ্ধান্ত নেয়। নিজের সঙ্গে আনা মোবাইলটা হাতে নিয়ে ফোন করে সাফারাতের অফিসের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে। কল রিসিভ হতেই প্রথমে সালাম দিল, মিহিস্বরে বলল, আমি চৈত্রিকা। অপর পাশ থেকে অর্ধবয়স্ক লোকটা হেসে বললেন,
বিয়ের কয়েকদিন পর থেকেই চৈত্রিকা আগের মতো অফিস যাওয়া শুরু করে। সাফারাত অফিসে ওকে নিজের বউ হিসাবে পরিচয় করিয়ে দিলে নর্মাল পদবিতে জব করে শান্তি নেই চৈত্রিকার। নিজের পজিশন থেকে ছোট বড় সকলেই ম্যাম বলে সম্বোধন করে। চৈত্রিকা জবাবে বলল, আপনার স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে, মিটিংটা আপনি সামলিয়ে নিন। তার আগে আপনাকে আমার একটা কাজ করতে হবে সৈয়দ সাহেব। লোকটা বিনয়ী স্বরে বললেন। আলো বেগমের শঙ্কিত সন্দেহাতীত নজরের সম্মুখীন হলো চৈত্রিকা। তৎক্ষণাৎ সরব করে শ্রবণগন্ধিতে পৌঁছায় ওনার চিন্তিত অবাক কণ্ঠস্বর। ফারুকের সব ডিটেলস কেন জানতে চাইছো? সাফারাত যদি আবার জেনে যায়? বাবার বাড়িতে ভাইয়ের মেয়ের বিয়ে ছিল, তাই ওরা সবাই সেখানে চলে গিয়েছিল সিয়ার মৃত্যুর ঠিক 2 দিন আগে। চৈত্রিকা সাথে সাথে উত্তর দিতে পারল না। মন্থর গতিতে সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম একটা নিঃশ্বাস বিমোচন করে দিল লম্বা জনপূর্ণ অনবরত শব্দে মুখরিত হয়ে থাকা করিডরে। সাফারাতের যে অনেক কিছু জানা বাকি খালামণি। যেই লোককে সে শুধুমাত্র অত্যাচারের জন্য খুনি বলে দাবি করে, সেই লোক কি ওর মায়ের সত্যিকারের খুনি হতে পারে না? এমনও তো হতে পারে মায়ের মৃত্যুটা স্বাভাবিক নয়, বরং ফারুক আহমদ নিজেই মেরেছেন, যার সাথে পরকীয়া ছিলেন তাকে বিয়ে করার জন্য। পিলে চমকে উঠল আলো বেগমের। কিংকর্তব্য বিমূঢ় তিনিও ফাহমিদা উভয়েই। শরীরের পশম দাঁড়িয়ে গেল বুঝি। এমনভাবে কখনো ভেবে দেখেননি। সত্যিই কি মৃত্যুটা রহস্যজনক? ফারুক খুন করার মতো ভুল করবে? করতেও পারে। এই লোকের কখনো নিজের স্ত্রী সন্তানের প্রতি মায়া ছিল না, যা ছিল তা কেবল অভিনয়। আচ্ছা, এতগুলো বছরে কেন একটা বারও এই বিষয়টা খতিয়ে দেখল না ওরা কেউ? সাফারাত দেখেছে কি? দেখলে ওর কোনো রিয়াকশন কেন প্রকাশ পায়নি? নাকি সে শুধু অত্যাচারের প্রেক্ষিতে বাবাকে খুনি মানে? চৈত্রিকা আলো বেগমকে জিজ্ঞাসা করল। মায়ের মৃত্যুর দিন চাচা চাচি পৃথক প্রিয়ন্তী কোথায় ছিল? চৈত্রিকা আর কিছুই বলল না। নীরবতায় কেটে গেছে সেকেন্ড, মিনিট, ঘন্টার পর ঘন্টা। 3 ঘন্টা। বাতাবরণে সমীরণ বইছে অল্প অল্প, মৃদু। কড়া রোদ্দুরে তেজস্বী রূপ বিলীন হয়েছে। প্রকৃতি জুড়ে নেমে এসেছে বিকেল। একের পর এক নার্স ডক্টরের আনাগোড়া চলছে সাফারাতের কেবিনে। করিডরে মানুষের সমাগম। কারো কারো কষ্টদায়ক নিঃশ্বাসে আহাজারিতে গরম হয়ে উঠছে হসপিটালটা। পাশের কেবিন থেকে উচ্চস্বরে ক্রন্দন রোদনধ্বনি ভেসে আসছে। চৈত্রিকা সেদিকে এগিয়ে গেল। ছাদ করে উঠল ওর অন্তঃস্থল। কম বয়সী একটা মেয়ে, হয়তো 18-র ঘর এখনও পেরোয়নি। মেয়েটা ক্রমাগত চোখের জল ফেলছে। সাদা কাপড়ে আবৃত একটা লম্বাটে দেহ শুয়ে রাখা রয়েছে হসপিটালের নির্ধারিত সিঙ্গেল বেডে। ঠিক সেই মুখ ঢেকে রাখা নিষ্প্রাণ নিথর দেহটার দিকে আত্মীয় স্বজনরা চেয়ে চেয়ে অশ্রু বিসর্জন দিচ্ছেন। সেই মেয়েটার ধারে বসে একটা মহিলা মুখে আঁচল চেপে কাঁদছেন। দরজার কাছে দাঁড়ানো নার্সকে জিজ্ঞেস করতেই জানায় ছোট কিশোরী সেই মেয়েটার স্বামী মাত্র 2 মিনিট আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মেয়েটার বিয়ের বয়স মাত্র 15 দিন। একটা বিল্ডিংয়ের নির্মাণে কাজ করত ছেলেটা। গতকাল কাজের সময় উপর থেকে ছিটকে পড়ে পুরো দেহ থেতলে যায়। মাথার জখম অধিক হওয়ায় মারা গিয়েছে। চৈত্রিকার পুরো কায়া কেঁপে উঠল। পিছিয়ে গেল সে কয়েক পা। দৌড়ে সাফারাতের কেবিনের সামনে গিয়ে উপস্থিত হলো। ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ও প্রিয় মানুষটার কাছে না যেতে পেরে। ওর কষ্ট বোঝবার একমাত্র মানুষটা যে শুয়ে আছে নিরলসভাবে, নির্লিপ্ত ভঙ্গিতে। আজও গম্ভীর মানুষটা। ফোনের শব্দ পেয়ে পিছু ঘুরতেই দেখে ফাহমিদা ওর ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট করে সাবলীল বাক্য উচ্চারণ করলেন, তোর ফোন বাজছে। চৈত্রিকা ফোনটা নিল। কানে ধরতেই অপর পাশের ব্যক্তিটা বললেন। এতটুকু বলে থামলেন সৈয়দ সাহেব। শ্বাস টেনে গলা ছেড়ে বললেন, বলুন সৈয়দ সাহেব। সাদামাটা জবাব চৈত্রিকার। সৈয়দ সাহেব আকুপাকু করছেন। শব্দমালা এলোমেলো হয়ে গেল হয়তো, তবুও গুছিয়ে বলার আপ্রাণ চেষ্টা করলেন। চৈত্রিকা ফোনটা রেখে দিল। রাখার আগে ক্ষীণ স্বরে সৈয়দ সাহেবকে বললেন, ধন্যবাদ। জঘন্য খারাপ কিছু মানুষের স্বভাব অথবা চরিত্র কোনোটারই পরিবর্তন ঘটে না। তন্মধ্যে একজন হলেন ফারুক আহমদ। চৈত্রিকার অভিলাষ হলো স্পৃহা জাগলো মানুষটার মুখশ্রীতে এক দলা থুতু ফেলতে। ফাহমিদার দিকে চেয়ে ব্যগ্র কণ্ঠে বলে উঠল,
মা আমি আসছি। কোথায় যাচ্ছিস? শঙ্কিত স্বর ফাহমিদার। বেশিক্ষণ লাগবে না মা, আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসব। খুব জরুরি একটা কাজ আছে। কিন্তু চৈত্র। ফাহমিদা বলার পূর্বেই চৈত্রিকার ঝড়ের বেগে চলে গেল। একটা ট্যাক্সি ডেকে ড্রাইভারকে জানালো কোথায় যাবে। বিনিময়ে ড্রাইভার ভাড়া দ্বিগুণ চাইলেন। ইনিয়ে বিনিয়ে বললেন সামনে জ্যাম পড়তে পারে, তিনি এখন যাবেন না, বেশি ভাড়া দিলেই যাবেন। এইসব শুনতে বেশ বিরক্ত লাগছিল চৈত্রিকার। সে নির্দ্বিধায় বলল, ভাড়া বেশিই দিব মামা, চলুন প্লিজ। ড্রাইভার খুশিতে একগাল হাসলেন। নিজের কাণ্ডে নিজেই আশ্চর্য, বিস্মিত চৈত্রিকা। যেই মেয়ে 10-20 টাকা বাঁচানোর জন্য হেঁটে যেত টিউশনিতে ঘন্টার পর ঘন্টা, পায়ের তলায় মাঝে মাঝে ফোসকা পড়ে যেত, তবুও টাকা বাঁচানোর নিমিত্তে হেঁটে যাতায়াত করত, সে কিনা আজ সামান্য একটু জায়গা দ্বিগুণ ভাড়া দিয়ে যেতে রাজি হয়ে গেল। সত্যি বিষয়টা বিস্ময়কর। চমকপ্রদ বিষয় হলো সময়, যার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনেরও পরিবর্তন হয়। চৈত্রিকার এখন আর টাকার পিছনে ছুটতে হয় না। টিউশনি করিয়ে 1000-2000 টাকা দিয়ে পুরো মাস চলার কথা ভাবতে হয় না। কিন্তু টাকায় কি প্রকৃত সুখ মেলে? না, যদি মিলতো তাহলে চৈত্রিকার কপালে সুখ নেই কেন? তাকে সুখের নেশা আবার ছুটতে হচ্ছে কেন? কেন অসুখে পরিণত হলো জীবনে আসা সাময়িক সুখগুলো? সূর্য ঢলে পড়েছে। মাগরিবের আজানের ধ্বনি কর্ণকুহর হচ্ছে কাছেই অবস্থিত একটা মসজিদ থেকে। চৈত্রিকা ভেবেছিল কাজটা ইজি হবে, কিন্তু তার ভাবনার চেয়েও কঠিন হলো। সেই সাথে উন্মোচন হলো কঠিন এক সত্য। রীতিমতো কাঁপছিল চৈত্রিকা সবটা জানার পর। পুরো শরীর অসাড় হয়ে পড়েছিল, শক্তি পাচ্ছিল না, বিশ্বাস হচ্ছিল না কোনো কিছুই। তবুও বিশ্বাস করা ছাড়া উপায় ছিল না। এক একটাকে আগুনে ঝলসে দিতে পারলে মন শান্তি পেত। গত রাত থেকে নির্ঘুম, ক্ষুধার্ত, দুর্বল দেহটা টেনে টেনে কোনো মতে হসপিটালের সামনে এসে দাঁড়ালো ও। ভিতরে প্রবেশ করবে তার মধ্যেই বেজে উঠল ফোনটা। তড়িৎ গতিতে রিসিভ করে কানে দিয়ে বলে উঠল, বল মিমু। ভাইয়া। চৈত্রিকার কানে এলো না মিমের কথাগুলো। মোবাইলটা হাত থেকে পড়ে গেল অকস্মাৎ। মাথা ঝিমঝিম করে ওঠার দরুন দূর হতে যেন কেউ অতি সন্তর্পণে বলে গেল, তুই অতি মূল্যবান কিছু হারাতে যাচ্ছিস চৈত্র। নিকষ কৃষ্ণ আধার কেটে গিয়ে সুখের দেখা মিলল হয়তো। প্রিয় মানুষটার মুখে এক চিলতে হাসিচ্ছে, মূল্যবান যেন আর কিছুই হয় না। দরজার ধারে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে চৈত্রিকা। এক পা বাড়াচ্ছে তো আবার পিছিয়ে আনছে। কয়েক কদম হাঁটার সাহস করে উঠতে পারছে না। বুকটা কাঁপছে ধূপধাপ। আজ অনুভূত হচ্ছে দুঃখবিহীন সুখ যে নিরর্থক। কষ্টে জর্জরিত না হলে আজ এই মুহূর্তের সুখটা যে এত মূল্যবান স্বস্তির হতো না। সাফারাত ক্যানোলা লাগানো হাতটা বাড়িয়ে ডাকলো ইশারায়। ঝড়ের গতিতে চৈত্রিকা ছুটে গেল, থমকালো বেডের কাছে গিয়ে, সাফারাতের পায়ের কাছে। সাফারাত ভ্রু কুচকালো প্রিয়তমার থমকে যাওয়া দেখে। বেডের চারপাশে তাকিয়ে মেডিসিন চেক করা নার্সকে ক্ষীণ স্বরে বলল, টুল দিন। নির্জীব নীরব দর্শকের ভূমিকা পালন করছে চৈত্রিকা, দুরু দুরু বুক ও অঢেল খুশি নিয়ে। আধবয়স্ক নার্স মৃদু হেসে কিছুটা দূরে রাখা টুলটা টেনে সাফারাতের বেডের কাছে রাখল, বলল। চৈত্রিকা লজ্জা পেল খানিকটা, নত মস্তিষ্কে টুলে এসে বসল। নার্স বেরিয়ে গেলেন কেবিন ছেড়ে। গাঢ় গভীর দৃষ্টিতে সাফারাত চৈত্রিকার সারা মুখে চোখ বুলালো। এক হাতে চৈত্রিকার ডান হাতটা টেনে নিজের হাতের মুঠোয় পুরে নিল। চমকে উঠল চৈত্রিকা। সাফারাতের ক্ষীণ কণ্ঠস্বর, অথচ গম্ভীরতা স্পষ্ট। এই হাল কেন আপনার? দুর্বল দেখাচ্ছে কেন? চৈত্রিকা হক চকালো, আমতামতা করে বলল, ঠিক আছে আমি। আপনি কোথায় বললেন না, সরি। ঠিক আছে আমি, আপনি কথা বলেন না প্লিজ। এতে মাথায় প্রেশার পড়বে। ঘন্টাখানেক আগেই তো জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার সাথে সাথে আপনি কেন এলেন না চৈত্র? এলেন 2 ঘন্টা পর। কথাটা বলে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো সাফারাত। চৈত্রিকা কি বলবে ভেবে পাচ্ছে না। যেই মানুষটা মরতে মরতে বেঁচে ফিরেছে তাকে কি করে বলবে গত 1.5 ঘন্টা ধরে ও বেহুশ ছিল। স্যালাইন দেওয়া হয়েছিল ওকে। যখনই জ্ঞান ফিরে দুর্বল শরীরটা নিয়ে ছুটে আসে এখানে। মিম ফোন দিয়ে জানায় সাফারাতের জ্ঞান ফিরেছে, তবে অবস্থার উন্নতি হয়নি। মাথার ক্ষত থেকে নতুন করে রক্ত ঝরছে।
এটা শুনে স্থবির হয়ে যায় চৈত্রিকা ক্ষণিকের জন্য। পর মুহূর্তে দৌড়ে হসপিটালে ঢুকে করিডোরে এসে জ্ঞান হারায়। ঢলে পড়ে আলো বেগমের বুকে। মানসিকভাবে বিধ্বস্ত, না খেয়ে থাকায় এই হাল চৈত্রিকার। যদি এভাবে মানসিক অসুস্থতায় ভুগতে থাকে তাহলে যে কোনো সময়ে মিসক্যারেজ হয়ে যেতে পারে ওর। এসব শুনে আঁতকে ওঠে চৈত্রিকা। আল্লাহর কাছে শুধু এটাই চায়, ওর ভাগ্যের সকল সুখ যেন আল্লাহ ওকে দেয়। সাফারাত এসব শুনলে চিন্তায় পড়ে যাবে, হাইপার হবে, এতে মাথার আঘাতের সমস্যা হবে। তাই চৈত্রিকা লুকিয়ে যাওয়ার চেষ্টা করলো। সুস্থ না হওয়া অবধি কোনো প্রেশার পড়তে দেওয়া যাবে না সাফারাতের উপর। রিনঝিনে স্বরে আওড়ায় মিথ্যে কয়েকটা বাক্য। ডক্টর পরে আসতে বলেছে, তখন জ্ঞান ফিরলেও আপনার অবস্থা ভালো ছিল না। সাফারাত উত্তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মুঠোয় আবদ্ধ করল কোমল নরম হাতটা। মুখের কাছে নিয়ে ঠোঁট ছোয়ালো একবার, দুবার, তিনবার, ক্রমাগত কয়েকবার। চৈত্রিকার পেটের দিকে একবার তাকিয়ে চেহারার দিকে চোখ রেখে নরম স্বরে প্রশ্ন করল, ভালো আছেন আপনারা দুজন? শক্ত আবরণ ভেদ করে নিমেষেই চৈত্রিকার নরম রূপ বেরিয়ে এলো। মেয়েটার চোখ থেকে এক ফোঁটা নোনতা জল কপলে ছুঁয়ে গড়িয়ে গেল গলা বরাবর। সাফারাত হাতের বাঁধন শক্ত করল। ব্যগ্র, অস্থির, উত্তেজিত হয়ে উঠল। কাট প্রশ্ন তার, আপনারা ভালো নেই? আমার কিছু ঘন্টার অনুপস্থিতিতে আপনাদের কেউ আঘাত করেনি তো চৈত্র মাস? চৈত্রিকা কিছুই বলতে পারল না। দ্রুত গতিতে ঝুঁকে অধৈর্যকল কিঞ্চিত স্পর্শ করালো সাফারাতের কপালে। নিমেষে চোখ থেকে বিন্দু বিন্দু জল সাফারাতের চোখের পাপড়ি স্পর্শ করল। ভাঙা গলায় বলে উঠল, আমরা ভালো আছি, আপনি জলদি সুস্থ হয়ে উঠুন, আমাদের আপনাকে প্রয়োজন, ভীষণ প্রয়োজন। জানি চৈত্র, তাই তো সেই রাতে রাগে বাসা থেকে বের হয়েও শান্তি মিলেনি। আমি চাইনি আপনার উপর রাগের প্রভাব পড়ুক। মাঝপথে গিয়ে মোবাইলে আপনার কাতর স্বর শুনে মনে হয়েছে আমি মরে যাচ্ছিলাম। ছুটে আসতে ইচ্ছে করছিল আপনার কাছে, জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল আপনি কাঁদবেন না চৈত্র। আমার একটুখানি রাগ, তবে তা আপনার ভালোবাসার কাছে তুচ্ছ। গাড়ি ঘুরিয়ে আপনার কাছেই ফিরে আসছিলাম। অকস্মাৎ চোখ বুজার ফলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জানেন, জ্ঞান হারানোর পূর্বে আমি যেন দেখছিলাম আম্মু উঁচু পেট নিয়ে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে, তার সাথে দাঁড়িয়েছেন আপনি। মনে প্রাণে চাইছিলাম কেউ আমায় বাঁচাক, আমার চোখের সুখগুলো সজীব থাকে যেন। আপনাকে ভালোবাসি আমি চৈত্র, আর কখনো আমাকে আঘাত করবেন না। ডাক্তার আদি কেবিনের দরজায় নক করল। ছিটকে সরে গেল চৈত্রিকা। মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে পড়ল একপাশে। ডাক্তার আদি হাসলেন, নিখুঁত তাহার হাসি। সাফারাত বিরক্তি প্রকাশ করল, রাগান্বিত কণ্ঠস্বর, তোর এখানে না আসলে হতো না আদি? নিজে সারাদিন বই থেকে দূরে থাকিস, এখন আমাকেও রাখার ফোন দিয়ে আসছিস। আদি ইঞ্জেকশন পুশ করতে করতে বলে উঠল, বড় বাসা বেসেছিস, বলতে হবে কই মাছের প্রান্তর। শিরা উপশিরায় রাগের প্রদাহ বাড়িয়ে মানসিক পাগল হয়ে যাস না আবার। তখন তোকে সবাই সাফারাত এহমাত নয়, সাফারাত পাগলা বলে রাখবে। আর বউকে খাওয়াস না নাকি? শালা কোটি কোটি টাকার মালিক হয়ে বউকে খাওয়াতে কিপটামি করিস। এই জন্যই তো তোর বউ খাবারের অভাবে ধুমধাম মানুষের গায়ের ওপর বেউস হয়ে পড়ে। চৈত্রিকার অধরে হাসি ফুটে উঠেছিল, যা আদির শেষোক্ত বাক্যে মূর্ছা গিয়েছে। সাফারাতের ক্ষত বিক্ষত সাদা ব্যান্ডেজে মোড়ানো কপালে বলিরেখার ভাঁজ ফুটে উঠল। প্রশ্নবিদ্ধ দৃষ্টি আদির উপর। আদি যাওয়ার আগে স্রেফ বলে দিল, শরীরের দিক থেকে দুর্বল হলেও তোর বউ মনের দিক থেকে অত্যাধিক পরিমাণে স্ট্রং। আদি, সাফারাত, দিহান স্কুল জীবনের বন্ধু। কলেজে উঠে তিনজন তিন দিকে ছিটকে যায়। কেউ পাড়ি জমায় চায়ের রাজ্যে, কেউ কেউ থেকে যায় জনপূর্ণ কোলাহলে ভরপুর ইটপাথরের নগরীতে। সাফারাত চৈত্রিকার দিকে তাকালো, অসুস্থ শরীরে দুর্বোধ্য হাসল। চৈত্রিকা মিথ্যে বলায় ধরা পড়ে যাওয়ায় কেঁদে দেবার উপক্রম। কেন এই একটা মানুষের সম্মুখে একজন অবলা, ভীতু, লাজুক নারীতে পরিণত হয় সে? টানা 15 দিন হসপিটালে থেকে বিরক্ত সাফারাত। যদি শরীরটা চলতো তাহলে কখনো এক দণ্ড হাসপাতালে থাকতো না সে। মাথার আঘাতের কারণেই তাকে হাসপাতালে রাখা গেল। অসুস্থ অবস্থায়ও শেষ হয়নি তার রাগ। প্রতিদিন চৈত্রিকাকে তার রাগের, বিরক্তির শিকার হতে হয়েছে। তবে কারণগুলো ভিন্ন, একেবারেই ভিন্ন। সাফারাতের রাগের কারণ মূলত চৈত্রিকার দুর্বল দেহখানি। নিজে অসুস্থ থেকেও চৈত্রিকাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলার বুদ্ধি এঁটেছে সে।
তার সামনে সারাক্ষণ খাবার নিয়ে বসে থাকতে হয় চৈত্রিকাকে। হাসপাতালের বিটঘুটে স্যাভলন ফিনাইলের গন্ধে চৈত্রিকার গা গুলিয়ে আসলেও খাবার থেকে রেহাই পায়নি। এমনকি সাফারাতের জন্য আনা সকল ফলমূল সাফারাত চৈত্রিকাকে খাইয়েছে। এই নিয়ে সকলের ফিসফিসের শেষ নেই। পুরো হাসপাতালে একদম রটে গিয়েছে কেবিন নাম্বার 202-এর পেশেন্ট সাফারাত আহমেদ নিজে অসুস্থ হয়েও বউয়ের সেবা যত্ন করছেন। আর এসব রটিয়েছে কেবিনে আসা নার্সগুলো। সবাই সাফারাতকে দেখতে এলেও চাচা চাচি আসেননি। 5 দিন আগে পৃথক মারা গিয়েছে, তাও সুইসাইড করে। নিজের সেলে ফ্যানের সাথে ঝুলছিল সে। সুইসাইডের কারণ ড্রাগস নিতে না পারা। অতিরিক্ত পরিমাণে ড্রাগস অ্যাডিক্টেড ছিল সে। দীর্ঘদিন জেলে থাকার দরুন ড্রাগস নিতে না পেরে প্রায়শই চিল্লাচিল্লি করত, পাগলামি করত। একটা সময় মৃত্যুকে বেছে নেয়। চৈত্রিকা যায়নি দেখতে। দিহানের কাছ থেকে শুনেছেন ওর বাবাকে পৃথক গাড়ি চাপা দিয়েছিল। ও সাফারাতকে কয়েকবার মারার চেষ্টা করেছিল। এইসব জেনে চৈত্রিকার ইচ্ছে জাগেনি নিজ হাতে পৃথককে সহস্রবার গাড়ি চাপা দিয়ে মারতে। বাবার ভালোবাসা না পেল সে, আজও যে খুব করে বাবাকে চায়। ছেলেহারা হয়ে নিজেদের যেন লুকিয়ে রেখেছেন পৃথকের বাবা মা। চৈত্রিকার বলতো ইচ্ছে করে বেশ। সবই পাপের ফল। হাসপাতাল থেকে রিলিজ করে সাফারাতকে বাসায় নিয়ে আসা হলো। সম্পূর্ণ রেস্টে থাকতে হবে, নয়তো কোনো প্রকার স্নায়বিক চাপ পড়লে পরিণতি খুব একটা ভালো হবে না, বরঞ্চ ভয়াবহ হবে। নিস্তব্ধ বাড়িটা পুনরায় মানুষের সমাগমে উৎফুল্ল হয়ে ওঠে। জেরিন, মৌসুমী বেগম আসেন সাফারাতকে দেখতে। দিহান, মিম, সিনথিয়া, আলো বেগম সবাই এখানেই থাকছে কয়েকটা দিন। মৌসুমী বেগমের এবারের আচরণ রূপ ছিল একদম ঠান্ডা। চৈত্রিকার সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করলেন না তিনি। এতে অবশ্য অবাক হলো না চৈত্রিকা। সবাই যে পাওয়ারের খেলো। এখন কম বেশি সবাই জানে এই বাড়িটা সাফারাত চৈত্রিকার নামে লিখে দিয়েছে। জেরিন একটু একটু উগ্র আচরণের প্রয়াস চালিয়েছে, কিন্তু সবটাই বিফলে। পারল না শক্ত কঠোর চৈত্রিকার সাথে জিতে যেতে। চৈত্রিকা সাদার মাঝে লাল পাড়ের একটা শাড়ি পরল আজ। কিচেনে এসে সাফারাতের খাবার গুছিয়ে দিল। যাওয়ার সময় দেখল মিনা মলিন মুখে কিচেনের একপাশে দাঁড়িয়ে আছে। সর্বদা চঞ্চল হাসিতে মত্ত মেয়েটার এহেন রূপ বোধগম্য হলো না চৈত্রিকার। হাতের ট্রেটা রেখে মিনার কাছে গিয়ে ওর মাথায় হাত রাখল। সাথে সাথে পিছন ফিরে ঝাপটে ধরল মিনা। অঝরে কাঁদল মেয়েটা। চৈত্রিকা থামাতে পারে না। মিনা কেঁদে কেঁদে বলতে লাগলো, সবাই খারাপ ভাবি, সবাই খারাপ। আমার মাও খারাপ আসিল। আমি কেন পাইজা আছি? স্যার সুস্থ হলে আমারে তারাই দিব না। আমি তো ওনার অপরাধী। চৈত্রিকা ছোট মিনার হাতে মাথায় হাত বুলিয়ে দিল। গলায় ধরে আসলো ওর, বলল, তোমার মা অন্যায় করেছে, তুমি নও। তুমি আমার সাফারাতের চোখে একটা অবুঝ কিশোরী। তুমি জানতে না তোমার মায়ের অপরাধ। তোমার কারণেই জানতে পারলে, আমার কারণেই জানতে পারলে। তুমি অপরাধ করনি। একদম মন খারাপ করে রাখবে না। খাবারের ট্রে হাতে নিয়ে অগ্রসর হলো চৈত্রিকা। মিনা পিছু ডেকে জিজ্ঞাসা করে, স্যারে বলবেন না? শাস্তি দিবেন না ওই শয়তানগুলো রে? চৈত্রিকা বাঘ ফিরে চাইল সঙ্গে সঙ্গে। মৃদু ঠোঁট নাড়ল। লড়াইটা নিজের ঘাড়ে তুলে নিলাম। আর কাউকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছি না আমি। আগুনই পুড়ব না। তবে এক একজনের মৃত্যুর ধরন শাস্তি ভয়ঙ্কর হবে, খুবই ভয়ঙ্কর। সাফারাত শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে। চৈত্রিকা খাবার নিয়ে আসতেই উঠে বসল। মোবাইলের দিকে চোখ রেখেই গম্ভীর স্বরে বলে উঠল, সাদা পরেছেন কেন চৈত্র? লাল পরবেন আপনি, টুকটুকে লাল। এই শাড়িটা পরে আরেকবার চোখের সামনে আসলে টেনে সবটা খুলে চালিয়ে দেব। টুকটুকে লাল বউ হয়ে আসুন। সাফারাত কি থ্রেট দিল? অবাকের শীর্ষে পৌঁছে গেল চৈত্রিকা। সেই সাথে দুগালে গরম অনুভব করল মনে মনে থ্রেটটা আওড়াতেই। চলে যেতে নিলে সাফারাত হাত ধরে আটকে ফেলল। লঘু স্বরে বলল, আমাকে খাইয়ে দিন, তারপর শাড়ি বদলাবেন। বাধ্য মেয়ের মতো খাইয়ে দিতে শুরু করলো চৈত্রিকা। তবে হাত কাঁপছে। হাসপাতালে থাকা দিনগুলো থেকে এমন হয়ে আসছে। যতবার সাফারাতের ওষ্ঠাধর ঠেকছে আঙুলে, শরীরের কাঁপুনি সৃষ্টি হচ্ছে ততবার। চৈত্রিকার এবার চুলকানি হচ্ছে কোমরে।
বাম হাতটা নিয়ে ডান কোমরে চুলকাতে যাবে, সাফারাত বাদ সাধল। তুখোড় দৃষ্টিতে তাকালো কোমরের দিকে। সোজা সাপটা প্রশ্ন তার। চুলকানি হচ্ছে? চৈত্রিকার চোখ বড়সড় হয়ে এলো। একবার মাথা উপর নিচ করল, তো আরেকবার দুপাশে নাড়ালো। মুখে কিছু বলার আগেই নখ বিধিয়ে দিল সাফারাত। পেট মোচড় দিয়ে উঠল চৈত্রিকার। তরঙ্গ খেলে গেল সারা অঙ্গে প্রত্যঙ্গে। রুম হতে বেরিয়ে সুফিয়া বেগমের রুমে এলো। বিছানায় পড়ে কাতরাচ্ছেন তিনি। শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। বিশ্রী গন্ধে রুমটায় আসতে চায় না কেউ। সাফারাতের অ্যাক্সিডেন্টের দিন সকালে তিনি স্ট্রোক করেন। সেই থেকে মরার মতো পড়ে আছেন বিছানায়। বাড়িতেই ট্রিটমেন্টের ব্যবস্থা করিয়েছে সাফারাত। চৈত্রিকার একটুখানি মায়া হয়, কাছে গিয়ে এগিয়ে আসে সে। ফিসফিস করে বলে, আপনাকে এভাবেই ভালো লাগছে? মিথ্যে রোগের বাহানা দিয়ে হসপিটালে পড়ে থাকা চেয়ে কঠিন রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকা নিঃসন্দেহে ভালো কাজ দাদি। আমার শাশুড়ি মায়ের বিয়ের বেনারসিটা কই রেখেছেন বলেন তো? ও, আপনি তো কথা বলতে পারেন না, আমি নিজেই খুঁজে নিব। সুফিয়া বেগমের চক্ষু কোটর হতে কার্নিশ পেয়ে জল গড়িয়ে গেল। চৈত্রিকা আলমারি খুলে শিয়ার বহু পুরনো লাল টুকটুকে বিয়ের শাড়িটা নিয়ে বেরিয়ে যায়। বাহিরে আধার নেমে এসেছে। সেই অন্ধকার অমানিসা ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বেই টুপটুপ করে জ্বলে উঠল ময়ূখ। তাদের দীপ্ততা ছড়িয়ে ছিটিয়ে পড়ল পুরো ঘরময়। সাফারাত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মেজাজ চরম তপ্ত হয়ে আছে তার। মাথা ঘাড় ব্যথায় টনটন করছে। বিকেল হতে এই কক্ষে আসেনি চৈত্রিকা। তাকে দেখার তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে সাফারাত বেজায় বিরক্ত, রাগান্বিত। সুঠাম তাগড়া বলিষ্ঠ পুরুষালী শরীরটায় এখনও আগের ন্যায় ফিরে আসেনি শক্তি। ডাক্তারের কঠোর নিষেধাজ্ঞা শরীরে যেন জোর না দেয়। মস্তিষ্কের মতন ক্ষতটাও পাও, ক্ষত হাত পাও। হাঁটতে বেশ বেগ পোহাতে হয়, দাঁড়ানোটাই কষ্টকর হয়ে যায়। পায়ের প্লাস্টারটা গতকাল খোলা হয়েছে। সাফারাতের এসব বিষয়ে তোয়াক্কা নেই। তার ফর্সা মুখটা রক্তিম রঙে রাঙানো। ভিতরে ভিতরে ক্রোধ। দরজা পর্যন্ত হেঁটে এসে গলা উঁচিয়ে প্যাসেজ ওয়ে ধরে টই টই করে চলন্ত মিনাকে ডাকল। স্থির হলো মিনা। উল্টো ঘুরে এক প্রকার দৌড়ে ছুটে এলো। অবাক স্বরে তড়িঘড়ি করে বলল, কিছু কইবেন না স্যার? আপনি উঠছেন কেন? কিছু লাগলে আমারে কন। সাফারাত চোখ রাঙিয়ে তাকালো। রোষপূর্ণ কণ্ঠে বলে উঠল, চৈত্র কোথায়? ভাবিরে তো কতক্ষণ আগে সাথে যাইতে দেখলাম। আচ্ছা, আমি এখনই ডাকতে যাইতেছি। তোমার যেতে হবে না, আমি যাব। নিচে যাও তুমি। আচ্ছা স্যার। মিনা কিছুক্ষণ ড্যাব ড্যাব চোখে তাকিয়ে চলে গেল নিচে। সাফারাত আস্তে ধীরে হেঁটে ছাদের সিঁড়ি অভিমুখে দাঁড়িয়ে পড়ল। অসুস্থ পা দুটো নিয়ে কিভাবে ভাঙবে এতগুলো সিঁড়ি? ভেবেই গরম মেজাজটা বেশ চটে গেল। সকল অসুস্থতা ঠেলে দিয়ে উঠে পড়ল সিঁড়ি বেয়ে। সময় লাগলো, একটু একটু নষ্ট হলো, কিন্তু রাগ কমল না। এত খামখেয়ালিপনা পছন্দ নয় তার। রাতের বেলা ছাদে, তাও প্রেগনেন্সি অবস্থায়। চৈত্রিকা কি বুঝতে পারল না তাকে দেখে কি হাল হবে তার প্রাণপুরুষের? ছাদের দরজা পার করে ঢুকতেই ভ্রুযুগল কুঁচকে গেল সাফারাতের। পুরো ছাদের মেঝেময় ছোট ছোট প্রদীপ বাতি জ্বলছে। সকল বাতি ডিঙিয়ে ছাদের অন্য পাশে যেতেই চোখে বিঁধল একটা মেয়ের শাড়ির আঁচল মেঝেতে পড়ে আছে। আঁচলটা লাল বর্ণের, টুকটুকে লাল রঙের একটা শাড়ি। শাড়িটা চিনতে সময় লাগলো না। এটা তার জীবনের প্রথম নারীর, তার মায়ের। একগাছি চুল আঁচলের পাশাপাশি মেঝে স্পর্শ করছে। ঝুঁকে প্রদীপ জ্বালাতে ব্যস্ত মেয়েটা। চিকন ঠোঁটের কার্নিশে বজ্রমান বহমান স্মিত হাসি। সাফারাত থমকে গেল। থমকালো তার হৃদযন্ত্রের ক্রিয়া। দৃষ্টি স্থির, অনড়। মেয়েটা কানে গুজে রাখা একটা লাল রঙা জারবেরা। কারো উপস্থিতি আজ করতে পেরে চট করে মাথা ঘুরিয়ে তাকালো সে। একজোড়া মন্ত্রমুগ্ধ মিশ্রিত নেত্রের চাহনি দেখে ভরকে গেল। দ্রুত গতিতে দাঁড়িয়ে ছুটে এসে উদ্বেল মাখা উদ্ভ্রান্ত স্বরে জিজ্ঞাসা করল, একা একা এসেছেন? আপনার তো পায়ে ব্যথা, আমিই নিয়ে আসতাম। একা আসতে গেলেন কেন? কষ্ট হয়নি? ওষ্ঠদয়ে একটা আঙুল ঠেকতেই কণ্ঠনালীতে আটকা পড়ল চৈত্রিকার সকল প্রশ্ন। তীর তীর করে কেঁপে উঠল ওর দুই ঠোঁট। সাফারাত অধর প্রসারিত করল ক্ষীণ।
ঠোঁটে আঙুলটা দিয়ে আরেকটু চাপ দিল, তাতে যেন আরও প্রবলভাবে কাঁপল দুই ঠোঁট। সাফারাত টের পেল তা। চৈতিকার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল তৎক্ষণাৎ। গভীর চোখের চাউনিতে লজ্জায় আরক্তিম হয়ে যাচ্ছে সে। সাফারাত চারিদিকে চোখ বুলিয়ে কানের কাছে মুখ এগিয়ে আনলো, বাড়িয়ে দিল চৈতিকার বক্ষস্পন্দন। ফিচেল স্বরে বলে উঠল,